প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যা অক্টোবর মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ একের দাগে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দেওয়া আছে 1 করে। প্রথমে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দেখো একের 1, পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো। এখানে পাতাঝাজি, আম, ধান, শিমুল এই 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের অপশনটা অর্থাৎ আম। তাহলে তোমরা যখন লিখবে খাতাতে তখন লিখবে একের 1, পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদের তা হলো, ক্ষয়ের দাগ দিয়ে আম লিখবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু তোমরা সঠিক নাম্বারটি পাবে না। এরপর একের 2, মানুষের অটোজোম থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাক্তকরণ করো। এখানে কানের মুক্তলতি, রোলার জীব, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। এখানে সঠিক উত্তর হবে, সঠিক উত্তরটা লিখবে তোমরা, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, ঘ, হিমোফিলিয়া। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা লিখবে। এরপর আসছে একের 3। একের 3-এ বলা আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে। এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে কিন্তু যদি আমরা দেখি তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটা গ্যামেট হলো, আবার স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা গ্যামেট, ক্যাপিটাল ওয়াই স্মল আর একটা গ্যামেট। ঠিক আছে, আবার স্মল ওয়াই স্মল আর, অর্থাৎ এইখানে আমরা 4 ধরনের গ্যামেট পাচ্ছি। তাহলে ঘয়ের অপশনটা অর্থাৎ 4 ধরনের, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল? এরপর আমরা 2-এর দাগে চলে যাব। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লিখো। এখানে 4টি রয়েছে। এ স্তম্ভে দেখো 4টি টোটাল রয়েছে এবং বি স্তম্ভে 5টি রয়েছে। তাহলে এ স্তম্ভের 4টি উত্তরের সাথে বি স্তম্ভের 4টি মেলবন্ধন খাবে। এবং তোমরা যখন খাতায় লিখবে তখন ছকটি তৈরি করে পাশাপাশি লিখবে। যেমন 2-এর 1 স্পাইরোগাইরা, এর সাথে কিন্তু মেলবন্ধন খাবে বি স্তম্ভের, দেখো খণ্ডী ভবন, অর্থাৎ ডি এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এটা খণ্ডী ভবন হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা এখানে দাগ নাম্বারটা দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, পাশাপাশি লিখবে। ঠিক আছে, আমি প্রশ্নেই উত্তরটা করে দেওয়ার জন্য দাগ নাম্বারগুলো দিয়ে করে দিয়েছি। ওকে, এরপর 2-এর 2 প্রকট বৈশিষ্ট্য, এখানে সি এর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ মটরের বেগুনি বর্ণের ফুল। ঠিক আছে, আবার যদি আমরা, তাহলে এখানে আমরা কি দেখলাম যে স্পাইরোগাইরার সাথে ম্যাচ করছে স্পাইরোগাইরা, খণ্ডী ভবন, আর প্রকট বৈশিষ্ট্য সি এর সাথে ম্যাচ করছে। এবং যদি আমরা দেখি গ্রাফটিংটা ম্যাচ করবে স্টক ও সিয়ন, অর্থাৎ এর সাথে। ক্লিয়ার? তারপর যদি আমরা এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 2-এর 4 দেখি, তা ম্যাচ করবে ই এর সাথে, অর্থাৎ মোটরের কুঞ্চিত বীজ।
অর্থাৎ আমরা এখানে কি পেলাম, 2-এর 1 স্পাইরোগাইরা ম্যাচ করছে বি স্তম্ভের ডি এর সাথে খণ্ডী ভবন। তারপর প্রকট বৈশিষ্ট্য ম্যাচ করছে বি স্তম্ভের সি এর সাথে মোটরের বেগুনি বর্ণের ফুল। তারপর গ্রাফটিং যা ম্যাচ করছে বি স্তম্ভে স্টক ও সিওনের সাথে এ এর সাথে, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যা ম্যাচ করছে ই এর সাথে মোটরের কুঞ্চিত বীজ। ঠিক আছে, তোমরা যদি পারো স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে লিখতে সুবিধা হবে। এরপর 3-এর দাগের 2 বা 3 বাক্যে উত্তর দাও। এইখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 8 রয়েছে। এবং 4-এর দাগে নিচের প্রশ্নের উত্তর দাও, 4-এর 1 একটাই রয়েছে, দুটো অংশে ভাগ আছে, এবং 3 ও 2 অর্থাৎ মোট 5 নাম্বার রয়েছে। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথমেই 3-এর 1, 3-এর 1-এ দেখো যে ইতর পরাগযোগের একটি সুবিধা এবং একটি অসুবিধা উল্লেখ করো। উত্তর লিখবে, ইতর পরাগযোগের একটি সুবিধা হলো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে। ইতর পরাগযোগের একটি অসুবিধা হলো যে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। ঠিক আছে, এরপর 3-এর 2-এর যে প্রশ্নটা আছে দেখো, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা উল্লেখ করো। এখানে উত্তরটা লিখবে তোমরা, প্রথমে উত্তর বলে লিখবে, শাখা কলমের সাহায্যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, উদ্ভিদ দেহ থেকে কেটে মাটিতে রোপণ করে কাটা অংশ থেকে মূল সৃষ্টি করে অপত্য উদ্ভিদ তৈরি করা হয়। যেমন প্রথমে একটা পয়েন্ট করে দেবে, স্টেম কাটিং, জবা, গোলাপ প্রভৃতি কাণ্ডের একটি শাখা কেটে কাটা প্রান্ত IBA এবং NAA নামক কৃত্রিম অক্সিন দ্রবণে কয়েকদিন ডুবিয়ে রেখে নরম মাটিতে পুঁতে দিলে নতুন চারা গাছের সৃষ্টি হয়। তার পরের পয়েন্টটা করবে রুট কাটিং, পাতিলেবু, কমলালেবু, তেঁতুল প্রভৃতি শাখামূল কেটে নরম মাটিতে বসিয়ে দিলে তার থেকে মূল ও মুকুল তৈরি হয়। মুকুল মাটির ওপর বৃদ্ধি পেয়ে নতুন চারাগাছ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এইটুকু লিখলেই কিন্তু তোমরা সঠিক নাম্বারটি পেয়ে যাবে। এরপর 3-এর 3-এর দাগে 3, মানব বিকাশের বার্ধক্য দশায় দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। বৈশিষ্ট্য বর্ণনা করতে বলেছে বার্ধক্য দশার। তাহলে উত্তরটা লিখবে, মানব বিকাশের বার্ধক্য দশায় দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, 1, অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিও আর্থ্রাইটিস রোগ দেখা দেয়। তারপর 2, দৃষ্টিশক্তি হ্রাস, ত্বকের কুঞ্চন, রক্তচাপ বৃদ্ধি, কানে কম শোনা প্রভৃতি সমস্যা দেখা দেয়। ঠিক আছে, দুটো অপশন তোমরা, দুটো দাগ তোমরা দিয়ে দিবে, দুটো চেয়েছে। ওকে, বৈশিষ্ট্য। এরপর 3-এর দাগের দেখো, মেন্ডেল কিভাবে মটর ফুলের ইতর পরাগযোগ ঘটালো তা আলোচনা করো। সংক্ষিপ্তভাবে বলবে, বেশি দীর্ঘ করার দরকার নেই। উত্তর লিখবে, বিজ্ঞানী মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন। তিনি কৃত্রিমভাবে সৃষ্টি করা স্ত্রীর ফুলের যে থলিটি সরিয়ে নির্বাচিত জনিত্রী উদ্ভিদের ফুলের পরাগের সূক্ষ্ম তুলির সাহায্যে ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে ইতর পরাগযোগ ঘটায়। ক্লিয়ার? এরপর আমরা 4-এর দাগের প্রশ্নটা দেখে নেব। 4-এর দাগের প্রশ্নটা আগে পড়ে নাও। 4-এর দাগের প্রশ্নে বলা আছে, 4-এর 1, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান। একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। এটা প্রথম অংশের উত্তর লিখতে হবে। এবং দ্বিতীয় অংশে বলা আছে, থ্যালাসেমিয়া রোগ ঘন ঘন রক্ত বদলানো প্রয়োজন হয়। এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। 2 মার্ক রয়েছে। তো প্রথমে আমরা প্রথম অংশের যে উত্তর, সেই প্রথম অংশের উত্তরটা আমরা করে দিই।
মানুষের লিঙ্গ নির্ধারণ দুটি স্তরে নিয়ন্ত্রিত হয়, প্রাথমিক লিঙ্গ নির্ধারণ এবং যে গৌণ লিঙ্গ নির্ধারণ। প্রাথমিক লিঙ্গ নির্ধারণ নির্ভর করে যৌন ক্রোমোজোমের প্রকৃতির ওপর, পক্ষান্তরে যৌন হরমোনের দ্বারা গৌণ নির্ধারিত হয়। প্রথমে যেটা লিখবে যে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ, যেটাই মুখ্য, ঠিক আছে। তো এখানে প্রথমে তোমরা লিখলে মানুষের দেহকোষে 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম বা 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 2টি ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে বলে তাদের যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলা হয়। অন্যান্য ক্রোমোজোমগুলি বিভিন্ন যে দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং তাদের অটোজোম বলে। স্ত্রী দেহে যৌন ক্রোমোজোম দুটির যে অঙ্গ সংস্থানগতভাবে একই প্রকার এবং এদেরকে এক্স ক্রোমোজোম বলা হয়, কিন্তু পুরুষদের যৌন ক্রোমোজোম দুটি ভিন্ন প্রকৃতির হয়। এদের একটিকে এক্স ক্রোমোজোম এবং অপরটিকে ওয়াই ক্রোমোজোম বলা হয়। স্ত্রী দেহে ক্রোমোজোম বিন্যাস 44A প্লাস XX, পুরুষদের ক্রোমোজোম বিন্যাস হবে 44A প্লাস XY। পুরুষের দেহে শুক্রাশয় থেকে উৎপন্ন শুক্রাণুগুলি দুই প্রকারের হয়ে থাকে, 22A প্লাস Y এন্ড্রোস্পার্ম আর হচ্ছে 22AX গাইনোস্পার্ম, ঠিক আছে। অর্থাৎ XY বিভাজিত হয়ে যাবে 22টা করে অটোক্রোমোজোম নিয়ে। কিন্তু স্ত্রীদের ডিম্বাশয় থেকে উৎপন্ন ডিম্বাণু এক প্রকারের হয়, 22AX অর্থাৎ গাইনোস্পার্ম। এই কারণে পুরুষকে হেটারোগ্যামিট বা স্ত্রীকে যে হোমোগ্যামিট লিঙ্গ বলা হয়। তারপর লিখবে ডিম্বাণু যদি এন্ড্রোস্পার্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেই ভ্রূণ পুরুষ রূপে অর্থাৎ 44AXY বিকাশ লাভ করে। অপরপক্ষে যে কোনো ডিম্বাণু যদি গাইনোস্পার্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেই ভ্রূণ স্ত্রী রূপে অর্থাৎ 44AXX বিকাশ লাভ করে। এবারে আমরা একটা ছকের সাহায্যে দেখে নেব, ঠিক আছে। সরি, দেখো এখানে পিতা তার ক্রোমোজোমের যে সংখ্যা সেটা দেওয়া আছে 44A এবং XY, আর মাতার ক্ষেত্রে 44AXX। এরপর পিজনু, এটা কিন্তু পিজনু ছিল। এরপর যদি গ্যামেট উৎপন্ন হয় তাহলে আমরা দেখতে পাবো যে দেখো তোমার হচ্ছে পিতার থেকে দুটো আসছে, একটা হচ্ছে গাইনোস্পার্ম আর একটা হচ্ছে তোমার যে 22AY, ঠিক আছে। দুটো এখানে আসছে 50-50% করে। এরপর দেখো যদি মাতার থেকে ডিম্বাণু আসে সেই ডিম্বাণুতে কি থাকবে, শুধুমাত্র 22A প্লাস X অর্থাৎ গাইনোস্পার্ম আসবে, ঠিক আছে। এরপর যদি আমরা এদের মধ্যে আরেকবার নিষেক ঘটাই তাহলে দেখব যে এইখানে হচ্ছে তোমার 22AX, ঠিক আছে। এটার সাথে একবার এই যে ডিম্বাণু থেকে আসা যে গাইনোস্পার্মটা আছে 22AX যুক্ত হলে কিন্তু সেটা কিন্তু কন্যা হবে, ঠিক আছে। আবার যে তোমার পিতার থেকে আসা যে তোমার হচ্ছে 22AY সেটা 50% হয়, যা আবার এইখানে যে আছে তোমার গাইনোস্পার্ম তার সাথে মিলিত হয়ে কিন্তু তোমার হচ্ছে যে পুরুষ অর্থাৎ এখানে ছেলে বা পুত্র উৎপন্ন হবে, ঠিক আছে, জাইগোট ফর্মেশন করবে। এরপর আমরা কি পাচ্ছি, এরপর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে F1 জনুতে 50% কন্যা এবং 50% পুত্র সন্তান জন্মাচ্ছে। তাহলে এদের যদি আমরা চেকার বোর্ড দেখি, চেকার বোর্ড দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। চেকার বোর্ডে দেখো এইখানে মহিলা অর্থাৎ মাতা থেকে আসা যে গাইনোস্পার্ম সেটা এক ধরনের হবে এবং পুরুষদের থেকে আসা দুই ধরনের কিন্তু গ্যামেট হবে। ফলে এই দুটো গ্যামেটের সংযোগ করে আমরা কিন্তু কন্যা সন্তান 50% এবং পুত্র সন্তান 50% পেয়ে যাই, ঠিক আছে।
এরপরে দ্বিতীয় অংশের যে উত্তরটা ছিল সেটা লিখো। দ্বিতীয় অংশের উত্তরটা লিখবে যে থ্যালাসেমিয়ায় বারবার রক্ত বদলানো হয়। ঠিক আছে, তো বারবার রক্ত বদলানোর কারণে কি সমস্যা হতে পারে সেইগুলো। প্রথম যে সমস্যা দেখো, দেহের বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত হয়। 2, লোহার সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড, যকৃৎ, প্লীহা ও অন্তঃক্ষরা তন্ত্র ইত্যাদি অঙ্গ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর 3, থাইরক্সিন হরমোনের যে ক্রিয়াশীলতা হ্রাস পায়। তারপর 4, হার্ট ফেল, অস্বাভাবিক হার্ট রেট প্রভৃতি রোগ লক্ষণ দেখা দিতে পারে। ওকে, তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা সঠিক করে লিখে নেবে, এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে এই যে চিত্রটা যেখানে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি তোমাদের বইতেও আছে, বই থেকেও নিয়ে নিতে পারবে। ছায়া বলো বা তোমার সাতরা বলো, যেখানেই বলো না কেন আছে, সমস্যা নেই, সেইখান থেকেই তুলে দিতে পারবে। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রী, যদি পড়ানো ভালো লাগে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা আগে পাও এবং দেখতে পারো। থ্যাংক ইউ।